না, তেমন কেউ থাকে না। তবে রিদান স্যারের রিদান স্যারের দাদা দাদু দূরে থাকে, ওনারা মাঝে মধ্যে আসে। আর তানিয়া ম্যাডামের জামাই মানে রাকিব স্যার বিদেশে থাকেন, অনেক বড় বিজনেস তার। সপ্তাহে বা মাসে একবার পিকু আর তানিয়া ম্যামকে দেখতে আসেন। হিয়ার জুলেখা কিছু কথা বলতে থাকে আর হিয়া ওকে সাহায্য করতে থাকে। হিয়ার রান্নার হাত ধরে জুলেখা বেশ খুশি হয়। খুব সুন্দর পরিপাটি করে সব কাজ করতে পারে সে। কিন্তু জুলেখার কোমরে আজকে একটু ব্যথা রয়েছে, তাই উপরে উঠতে পারবে না। তাই হিয়াকে বলে, হিয়া, আজকে আমার কোমরে খুব ব্যথা, তাই উপরে উঠতে পারবো না। তুমি গিয়ে একটু রিদান স্যারের কফি দিয়ে আসো। তোমার আর ওনার রুম তো একসাথে প্রায়। জুলেখার কথা শুনে হিয়ার ভয় পায়। রিদানের ঘরে যাবে সে কফি দিতে? রিদানের সেদিনের কথা মনে পড়ে যায় ওর। যদি আর কখনো তার রুমে ঢোকে তাহলে পা ভেঙে রেখে দিবে। ছায়াও দেখতে চায় না তার রুমে। হিয়া বলে, জুলেখা খালা, তুমি যদি যেতে না পারো তাহলে বাড়িতে অনেক কাজের লোক আছে, তাদের পাঠাও। আমি ওনার রুমে যাব না, যার আগে লোক। আরে, রিদান স্যারের রুমে সবাই যেতে পারে না। ওনার রুমে ঢোকার অনুমতি শুধু আমার আর বাড়ির লোকের আছে, তাই অন্য কেউ যেতে পারবে না। কিন্তু তুমি ওনার বউ, যেতে কেন পারবে না? সেটা তো তোমারও রুম। হিয়া কি করবে? জুলেখার কষ্টটা বুঝতে পারছে। এই ব্যথা নিয়ে এত সিঁড়ি কি করে উঠবে? কিন্তু হিয়া যদি রিদানের ঘরে যায়, পরে যদি ওকে বকা দেয় বা সত্যি সত্যি পা ভেঙে রেখে দেয়, তখন কি করবে হিয়া? রিদানের কখন কেমন মুড থাকে কে জানে। হিয়া তবুও মনে মনে বলে, হিয়া, মনে সাহস রাখ, কি করে ফেলবে লোকটা তোর শুনি। উনি তোর রুমে আসতে পারে, আর তুই ওনার রুমে যেতে পারবি না? হিয়া অনেক সাহস নিয়ে রিদানের রুমে যেতে থাকে। দরজার সামনে গিয়ে ওর সাহস সুন্দর কোঠায় পৌঁছে যায়। কিন্তু দরজাটা খোলা ছিল। একটু উকি দিয়ে দেখে ঘরে কেউ নাই। ওয়াশরুম থেকে পানি ছাড়ার শব্দ আসছে। তাই হিয়া বুঝতে পারে রিদান গোসল করছে। আজকে অফিস আছে তাই মনে হয় গোসল করছে। হিয়া তাড়াতাড়ি রুমে ঢুকে চায়ের কাপ রেখে বের হয়ে আসতে চায়। এমন সময় পেছন থেকে কেউ বলে, হিয়া, আপনি আমার রুমে কি করবেন? এমন চোরের মতো ঢুকে বের হয়ে যাচ্ছেন। হিয়া সেই সবজি আর বাঁচতে পারল না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিন্তু এখন হিয়া বাঘের আস্তানায়। হিয়া পেছনে ফিরে বলে, আসলে জুলেখা খালার কোমরে খুব ব্যথা, তাই উনি কফি দিতে পারবেন না, তাই আমায় পাঠিয়েছেন। আপনাকে রান্নাঘরে যেতে কে বলেছে? শুধু পড়াশোনা করবেন। বাড়িতে কি কাজের লোকের অভাব রয়েছে? হিয়া এতক্ষণ ভালো করে দেখে নাই, বাট রিদান শুধু ট্রাভেল করে ওয়াশরুম থেকে বের হয়েছে। ওর শরীরে আর কিছু নাই। হিয়া সেটা দেখে চোখ বন্ধ করে ফেলে আর বলে, আপনি এই শার্ট ছাড়া শুধু একটা টাওয়াল পরে আছেন কেন? ছি ছি। রিদান ওর দিকে তাকিয়ে দেখে সত্যি ও আর কিছু পরে নাই। ও পাশে থাকা একটা শার্ট পরে নেয় আর বলে, ছি ছি করছেন কেন? দোষ আপনার। একজন মানুষের রুমে ঢুকতে হলে দরজায় নক করে ঢুকতে হয়। হেয়া চোখ খোলে। যদিও রিদান শার্ট পরে নেয়, তবু ওর বডি দেখতে দারুণ ভালো। কি সুন্দর দেখতে, মনে হয় প্রতিদিন জিমে যায়, একদম ছবির নায়কের মতো। হিয়া বলে, দেখুন, আপনি ওয়াশরুমে ছিলেন তাই দরজা নক করিনি। সরি, আমি বুঝতে পারিনি। আপনাকে না বলেছি আমার রুমে না আসতে? আপনার ছায়াও দেখতে চাই না। তাহলে কেন এসেছেন আমার রুমে? আপনার মতো একটা রাগী মানুষের রুমে ঢুকতে বয়েই গেছে আমার। জুলেখা খালার জন্য এসেছি আমি, না হলে আপনার চেহারা দেখতে চাই না আমি। কে বলতে পারে আসল সত্যি কি? আমার মনে হয় জুলেখা খালা একটা বাহানা। আসলে আমি সকালে আমার রুমে এসে আমার গোসল করা দেখতে চাচ্ছি। জি জি। হিয়ার রিদানের কথা শুনে রাগ হয়। লোকটা কি বলে? হিয়া ওর গোসল দেখতে এসেছে? ছি, এইসব কথা উচ্চারণ করে কি করে মানুষ? অবশ্য যে নিজের বাবাকে এসব বলতে পারে সে হিয়াকে বলতে পারবে বইকে। হিয়া বলে, আপনার গোসল দেখার কোনো ইচ্ছে নেই আমার, হ্যাঁ। আর গ্রামে যখন কলেজে যেতাম তখন পুকুরে কত কামলা উঠে গোসল করতে যেত, তাদের দেখে কিছু ফিল হতো না আমার। রিদান ওর কথা শোনে, মানে গ্রামের কামলাদের সাথে ওর বডির তুলনা দিল। প্রতিদিন কত জিম করে এই বডি তৈরি করেছে। রিদান বলে, গ্রামের কামলার সাথে আমার তুলনা দিলেন আপনি? জানেন কত কষ্ট করে এই বডি তৈরি করেছি? কত মেয়ে আমার ওপর ফিদা। হিয়া কারো বডি দেখে ফিদা হয় না। হিয়া দেখে মন, মানুষের মন।
আপনার এই চেহারার চেয়ে গ্রামের কামলা বেড়ার চেহারা আরো অনেক বেশি সুন্দর। বিশ্বাস না হলে আয়নায় গিয়ে মিলিয়ে দেখুন। হিয়া কথাটা শেষ করে এক দৌড়ে চলে আসে। রিদান ওকে কি করে ধরতে পারবে? তবে সত্যি বলতে রিদানের চেহারা বা বডি কিন্তু খারাপ না, হিন্দি সিনেমায় নায়কের চেয়ে কম না, বড়লোক থাকলে যা হয়। হিয়া রুম থেকে চলে আসে। রিদান আয়নার কাছে যায়, তারপর ভালো করে নিজের চেহারা দেখে, কিন্তু সে একদম ঠিক দেখতে লাগছে। গোসল করে আরো বেশি কিউট লাগছে দেখতে, তাই হিয়ার কথা একদম ফুল। কিন্তু মেয়েটার কি চোখ নাই? রিদানের সাথে কামলা বেড়ার তুলনা করলো। হিয়া আবার রান্নাঘরে যায়। জুলেখা রান্না করছে, হিয়া একটু সাহায্য করলো ওকে। রিদান কফি শেষ করে নিচে নেমে আসলো। নিচে নেমে দেখে হিয়া রান্নাঘরে কাজ করছে। মেয়েটাকে কি রান্না করার জন্য এই বাড়িতে নিয়ে এসেছে? আর কালকে যে বইগুলো কিনে দিয়েছে সেগুলো কে পড়বে? পড়াশোনা না করে রান্না করে। রিদান হিয়াকে ডাক দেয়। হিয়া, এখানে আসেন একটু। হিয়া রান্নাঘরে কাজ করছে। রিদানের ডাক শুনে ও রান্নাঘরের কাজ রেখে ওর কাছে আসে। হিয়া বলে, কিছু কি বলবেন? আপনাকে রান্নাঘরের কাজে হ্যাঁ, আপনাকে রান্নাঘরের কাজ করতে কে বলেছে? এসব করার জন্য কি এই বাড়িতে নিয়ে এসেছি আপনাকে? বই এনে দিয়েছি, শুধু পড়াশোনা করবেন আর ভালো রেজাল্ট করবেন। রিদানের কথা শুনে হিয়া ওর দিকে তাকিয়ে তাকিয়ে ভালো করে পড়াশোনা কেন করতে বলছে সেটাও বুঝতে পারে। মাঝে মধ্যে লোকটাকে অনেক ভালো মনে হয়। রিদানের কেয়ার দেখে মনে হয় হিয়া শুধু ওর দায়িত্ব না, অন্য কিছু। বাট একটু পরে ওর কথা শুনে সব ভাবনা, সব ইচ্ছা মিলিয়ে হতাশা হয়ে যায়। হিয়া বলে, ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে যাতে এই বাড়ি থেকে চলে যাই, সেই জন্যই কথাটা বললেন, তাই না? টেনশন করবেন না, আমি আপনার জীবনে সারা জীবন থাকতে চাই না, চলে যাব আমি। রিদান কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে বলে নাই। ও চেয়েছে হিয়া নিজের লাইফে ভালো করুক, কিন্তু হিয়া সে অন্যরকম ভেবেছে। কিন্তু হিয়ার মলিন মুখ দেখে রিদানের একটু খারাপ লাগছে, কিন্তু কিন্তু কেন খারাপ লাগছে সেটা বুঝতে পারছে না। রিদান বলে, দেখুন হিয়া, আমি চাই আপনার পড়াশোনা শেষ হলে আপনাকে মুক্ত করে দিতে। কথাটা এইরকম মিন করে বলি নাই, আর আপনার রান্নাঘরে আসার দরকার নাই। হিয়া রিদানের দিকে তাকায়। যদি সত্যি এমন মিন করে কিছু না বলে থাকে, চোখের দিকে তাকিয়ে বলতে পারছে না কেন? যখন মানুষ মিথ্যা কথা বলে তখন মুখ লুকাতে হয়। আর রান্না করা হিয়ার পছন্দ। মামা বাড়িতে এসে রান্না করতো। আর রান্না করলে যে পড়াশোনা করতে পারবে না বা খারাপ রেজাল্ট হবে এমন না। মেয়ে হয়ে যখন জন্মেছ তখন সব বিষয়ে পারদর্শিতার দরকার আছে। হিয়া বলে, দেখুন, আমি এই বাড়িতে শুধু আপনার দায়িত্ব হয়ে এসেছি, কিন্তু তার মানে এটা না যে সারাদিন ঘরে বসে থাকবো। মামার বাড়িতে আমি রান্না করতাম, পাশাপাশি পড়াশোনাও করেছি। তখন যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে এখন কেন পারবো না? রিদানুর কথা শুনে নর্মাল মেয়েরা রান্নাঘর থেকে দূরে থাকতে চায়, আর হিয়া রান্না করতে পছন্দ করে। কি অদ্ভুত মেয়ে! জীবনে শহরের অনেক মেয়েকে দেখেছে, কিন্তু এরকম মেয়ে দেখে নাই। আর রিদান বলে, গ্রামের কলেজে পড়াশোনা করে সবাই ভালো রেজাল্ট করতে পারে, বাট শহরের চান্স পাওয়া এত সহজ না। গ্রামের আর শহরের বোর্ডে এইচএসসির পেপার একই হয়? নিশ্চয়ই আলাদা হয় না? আর ম্যাজিস্ট্রেট হয়ে সেটা আশা করি খুব ভালো করেই জানেন। রিদান আর হিয়ার সাথে কথা বাড়াতে চায় না, তাই যে কথা বলার জন্য আসলে তাকে ডেকেছে সেটা বলা উচিত। রিদান বলে, ওকে, আমি চাই ভালো করে পড়াশোনা আর ভালো একটা রেজাল্ট। ও আপনার জন্য অ্যাডমিশন টেস্টের বই কিনা হয়েছে, কিন্তু শুরুর বই পড়লে হবে না, কোচিং করতে হবে। কারণ শহরে অ্যাডমিশন টেস্ট অনেক কঠিন হয়ে থাকে। আমার বন্ধুর একটা কোচিং সেন্টার রয়েছে, আপনি সেখানে জয়েন করবেন। হুম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে আমার জীবনে। সেটা হবে, তাই একটা কাজ করেন, এখন রেডি হয়ে যান, আমি অপেক্ষা করছি। আপনাকে আজকেই কোচিং নিয়ে যাব। হিয়া কোনো কথা না বলে ওপরে চলে যায়। রিদান টেবিলে খাবার খেতে বসে যায়। হিয়া ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়। রান্নাঘরে ছিল সে, তাই ঘামের শরীর ভিজে গেছে, তাই শাড়ি বদলে একটা নতুন শাড়ি পরে নেয়, কারণ শাড়ি ছাড়া তার বড়ার কিছু নাই। হিয়া রেডি হয়ে কয়েকটা বই নিয়ে নিচে নেমে আসে। রিদান খাওয়া শুরু করে। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে একটা সুন্দরী মায়াবী পরী নিচে নামছে শাড়ি পরে। রিদান হা করে তাকিয়ে রয়েছে ওর দিকে। হিয়া নিচে নামে। জুলেখা খেয়াল করে রিদান তাকিয়ে রয়েছে হিয়ার দিকে। জুলেখা একটু হেসে বলতে থাকে, আরে রিদান স্যার, মুখের হা করা বন্ধ করেন, মশা ঢুকে যাবে তো। জুলেখার কথা শুনে রিদানের ধ্যান ভাঙে। সে আবার নিজের খাওয়ার দিকে মনোযোগ দেয়।
হিয়া কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জুলেখা পিটপিট করে হাসতে থাকে। রিদান একটা ধমক দেয়। জুলেখা এসব অদ্ভুত কথাগুলো বন্ধ করে পানি দাও। জুলেখা রিদানের ধমক শুনে হাসি বন্ধ করে দেয়। মানে টেবিলে আছে, কিন্তু আসলে কেন ধমক দিয়েছে সেটাও বুঝতে পারে। নিজের বউকে দেখতে পারবে কিন্তু জুলেখা বলতে পারবে না। কি অদ্ভুত! জুলেখা কোনো কথা না বলে টেবিলে থাকা জগ থেকে পানি দেয়। রিদান হিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? টেবিলে বসে খাওয়া শুরু করেন। তাড়াতাড়ি বের হতে হবে আপনাকে। কোচিং দিয়ে আমি অফিস যাব। হিয়া কখনো কারোর সাথে টেবিলে বসে খাবার খায় নাই। মামু বাড়িতে থাকার সময় সব সময় সবার শেষে খেত। শেষে যদি কিছু থাকতো হাড়িতে তাহলে খেত, আর না হলে না খেয়ে থাকতে হতো অনেকদিন। হিয়া চুপচাপ টেবিলে বসে যায়। রিদান সামনে থাকা বাড়তি থেকে খাবার দেয় হিয়াকে। হিয়া অবাক নয়নে তাকিয়ে দেখে রিদানকে। সে হিয়াকে খাবার সার্ভ করছে। রিদান বলে, কি হলো, খান? জুলেখা সব দেখছে আর হাসছে। শুধু শুধু বলে হিয়াকে ভালোবাসে না, কিন্তু ঠিক ওর যত্ন নেয়। রিদান কখনো কাউকে খাবার সার্ভ করে নাই, কিন্তু হিয়াকে করছে। এটা কি শুধুই ওর দায়িত্ববোধ? হিয়া চুপচাপ খেতে থাকে। জুলেখার রান্নার হাত খারাপ না, ভালোই আছে। হিয়া আর রিদান খাবার শেষ করে বাহির হয়ে যায়। গাড়িতে উঠে বসে। তবে এবার হিয়া পেছনে বসতে চাইলে রিদানকে সামনে বসতে বলে, কারণ হিয়া পেছনে বসলে বোর হতে পারে। যদিও ওর সাথে সামনে বসলে বোর হবে, তবুও সামনে বসতেই বলে। অনেক সময় ধরে গাড়ি চলছে। হিয়া বাইরে থাকা শহরের দৃশ্য দেখছে। কত বাড়ি, কিন্তু ওদের গ্রামের চেয়ে বেশি সুন্দর না। রিদান বলে, আপনি চাইলে গান শুনতে পারেন গাড়িতে। ঠিক আছে। রিদান একটা ইংরেজি গান বাজায়। এইসব গান শোনা হিয়ার একদম পছন্দ না। হিয়া বলে, আমি এসব গান শুনি না, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনি আমি। রিদান ওর গানের কথা শুনে ওর মায়ের কথা মনে পড়ে। মাও রবীন্দ্রনাথের গান অনেক পছন্দ করত। হিয়ার সাথে ওর মায়ের অনেক মিল রয়েছে, তাই মনে হয় রিদান ওর দিকে একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। রিদান ওর দিকে তাকিয়ে দেখতে থাকে। হিয়ার হঠাৎ করে দৃষ্টি পড়ে রিদান ওর দিকে তাকিয়ে রয়েছে। কত সীমাহীন মুগ্ধতা ভরা নয়ন দুটি। এখানে কি এক বিন্দু ভালোবাসা নেই? রিদানকে এখন মনে করানো দরকার সে গাড়ি চালাচ্ছে। হিয়া বলে, গাড়ি ভালো করে ড্রাইভ করে না কেন? দুর্ঘটনা হতে পারে তো। রিদান ওর দৃষ্টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর আবার গাড়ি চালাতে শুরু করে। হে একটু হেসে বাহিরে তাকিয়ে দেখতে থাকে। রিদানের গাড়ি পৌঁছে যায় কোচিং সেন্টারে। সে গাড়ি থেকে নেমে যায়। পরে হিয়ার জন্য দরজা খুলে দেয়। হিয়া গাড়ি থেকে নেমে যায়। সামনে বিশাল জায়গা জুড়ে একটা কোচিং সেন্টার রয়েছে। অনেক মানুষ সেখানে। মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে মনে হয় অনেক ভালো কোচিং সেন্টার। কিন্তু এইসব শহরের মানুষের সাথে সে পড়ে কলেজে চান্স পাবে তো? রিদান একটু হিয়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটা মনে হয় ভয় পাচ্ছে। এত মানুষের সাথে মনে হয় পড়াশোনা করার অভ্যাস নেই। রিদান বলে, শুনুন, শহরের মানুষের সাথে আগে আপনি কখনো চলাফেরা করেন নাই, কিন্তু এখন করতে হবে। আর যদি নিজের চেষ্টা থাকে তাহলে সবার মধ্যে আপনিও প্রথম হতে পারেন। হিয়া একটু রিদানের দিকে তাকিয়ে দেখে লোকটা কি করে জানলো যে হিয়ার ভয় করছে। কিন্তু রিদানের কথা শুনেই হিয়ার মনে একটু সাহস আসে। হিয়া বলে, আশা করি এই শহরের মানুষের ভিড়ে হারিয়ে যাব না, নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবো আমি। কিন্তু যদি কখনো হারিয়ে যাই সবার মধ্যে, তখন কে হাত বাড়িয়ে আবার আমার জীবনের চলার পথটা কঠিন দেখিয়ে দেবে? আমি আপনাকে হাত বাড়িয়ে জীবনে চলার পথে আবার ফিরিয়ে এনে দিতে পারবো হিয়া, কিন্তু কখনো সেই পথে হাত ধরে চলতে পারবো না, কারণ একদিন সত্যি জানে আপনি আমার হাত ছেড়ে দিবেন। হিয়া রিদানের দিকে তাকিয়ে দেখে লোকটা সবসময় সত্যি কথা জানার কথা বলে। কেমন সত্যি রয়েছে যার জন্য সে ওনাকে ঘৃণা করবে? রিদান তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে লেট হয়ে যাবে। রিদান বলে, চলুন ভেতরে চলুন, আপনাকে অ্যাডমিট করিয়ে দিয়ে আমি অফিস যাব। হিয়া চোখ সরিয়ে নেয়। এরপর কোচিংয়ের ভেতরে যায়। রাব্বি সবার ক্লাস নিতে বিজি, কিন্তু হঠাৎ রিদানকে দেখে ওর খুশির সীমা থাকলো না। কতদিন পরে ওকে দেখল। সেই কলেজের পর ওর সাথে ভালো করে যোগাযোগ রাখা হয়নি। রাব্বি গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, কে ম্যাজিস্ট্রেট রিদান চৌধুরী? হঠাৎ করে অথমকে কি করে মনে পড়লো? পথ ভুলে কি এসে পড়েছেন নাকি? আর কোচিং জমির কাগজ ঠিক নাই, তাই চেক করতে এসেছেন? রিদান ওকে জড়িয়ে ধরে
ওর বন্ধু ওকে দেখে এমন ইমোশনাল হয়ে যায় যেন এতদিন পরে নিজের হারিয়ে যাওয়া প্রেমিকাকে দেখছে। রিদান বলে, তোর যদি জমির কাগজ ঠিক না থাকতো তাহলে এতক্ষণ জেলে থাকতি, এভাবে জড়িয়ে ধরে না। আর এখানে এইরকমভাবে জড়িয়ে ধরে থাকলে মানুষ উল্টাপাল্টা ভাবতে পারে, তোর মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। রাব্বি ওকে ছেড়ে দেয়। ওর ঠোঁটকাটা অভ্যাস এখনো আছে, বুঝতে পারে, তাই ওকে ইমোশন দেখিয়ে লাভ নাই। ছাত্রদের সামনে বেফাস কথা বলবে, সে লজ্জায় পড়বে, তাই জিজ্ঞেস করে, আচ্ছা মিস্টার ম্যাজিস্ট্রেট রিদান চৌধুরী, আপনার হঠাৎ আমার সাথে দেখা করার কারণ কি জানতে পারি? এত বছর পর আমার কথা মনে পড়লো কেন? রিদান পেছন থেকে হিয়াকে সামনে আসতে বলে, পরে রাব্বিকে বলে, আমি তোর প্রেমিকা না যে এত বছর পর তোর কথা মনে পড়বে, তাই এসে তোকে জড়িয়ে ধরবো। ওর নাম হিয়া, আজ থেকেই কোচিং পড়বে, তাই অ্যাডমিশন করাতে এসেছি। রাব্বি হিয়াকে দেখে, কি সুন্দর মিষ্টি একটা মুখ, আর ওর পরনে শাড়ি পরা, কি দারুণ লাগছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, রিদানের সাথে এই মেয়ে কি করছেন? কলেজে এত বছর পড়াশোনা করেছে, কিন্তু জীবনে একটা মেয়ের সাথে কথা বলেনি অবধি রিদান। কিন্তু ওর সাথে মেয়েটা কি বউ হতে পারে? না, রিদানের মতো মানুষের আবার বউ। রাব্বি বলে, আচ্ছা ঠিক আছে, সে না হয় অ্যাডমিশন করালাম, কিন্তু এই মেয়েটা কে? আর তোর সাথে কোনো মেয়ে থাকতে পারে, সেটা কি সম্ভব? তুই কি বউ এই মেয়ে? রিদান বলতে যাবে, তখন হিয়া বলে, আসলে উনি আমার কাজিন হন। এই শহরে আমি নতুন, তাই পড়াশোনা করার জন্য এই জন্যই কলেজে অ্যাডমিট হতে চাই, কিন্তু এর আগে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। সেই জন্যই রিদান ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। হিয়ার মুখে কাজিন আর ভাই কথাটা শুনে রিদান ওর দিকে তাকায়। রিদান ওকে বউ বলতে চায় না, কারণ বিয়ের বিষয়ে কাউকে জানাতে চায় না সে, কিন্তু বোনও বলতে চায় না। রিদান একটু কাছে গিয়ে বলে, এসব কাজিন বা ভাই বলার কি দরকার ছিল? তাহলে কি বলতেন? আমি আপনার কে হই? বউ? কিন্তু সেটা তো বলবেন না আপনি। তাই আপনার বাড়ির কাজের লোক হিসেবে পরিচিত হওয়ার চেয়ে বোন হিসেবে পরিচিত হওয়া বেশি ভালো, তাই না রিদান ভাই? রিদান ওর থেকে দূরে সরে আসে, কিন্তু রাব্বি হিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মনে হয় জীবনে কোনোদিন মেয়ে দেখে নাই। রিদান বিষয়টা খেয়াল করে। রিদান বলে, হিয়া শিক্ষক হলেন বাবার মতো, তাকে সবসময় বাবার নজরে দেখতে হয়, সালামে কালকে দেখতে হয়। কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে। রিদান এবার রাব্বিকে নিয়ে বাইরে চলে যায়। তারপর কোচিংয়ের সব কাগজে সই করে বাইরে হওয়ার সময় ওকে জড়িয়ে ধরে বলে, দেখ রাব্বি, হিয়া যেমন তোকে বাবার মতো দেখবে, তুইও তেমন ওকে ছাত্রীর মতো দেখবি। আর যদি আমার কানে অন্য কোনো কথা আসে, তাহলে এই রিধান কত ভদ্র সেটা তোর জানা আছে। সো হিয়াকে আমার সম্পত্তি হিসেবে তোর কাছে রেখে দিলাম। রাব্বি বুঝতে পারলো হিয়া নিশ্চয়ই রিদানের গার্লফ্রেন্ড হবে না বলে সম্পত্তি বলতো না। আর রিদান কেমন সেটাও ভালো করে জানে, তাই হিয়ার দিকে নজর দেওয়া যাবে না। রিদান বাইরে চলে গিয়ে গাড়ি করে অফিসের কাজে চলে যায়। রাব্বি সব কাজ শেষ করে আবার ক্লাসে ফিরে আসে। হিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাব্বি বলে, হ্যালো সবাই, ওর নাম হিয়া। আজ থেকে ও তোমাদের সাথে পড়বে। হিয়া, তুমি গিয়ে পাশের সিটে বসে পড়ো। হিয়া বসতে যায়, কিন্তু এখানে অনেক মানুষ, তাই পেছনের সিটে গিয়ে বসে সে। সেখানে একটা ছেলে মুখে রুমাল দিয়ে ঘুমিয়ে রয়েছেন। ওর নাম হলো অনিল, সবাই অনি বলে ডাকে। এসব পড়াশোনা করা ওর এত পছন্দ না, তাই পেছনে বসে সবসময়। হিয়া গিয়ে ওর সাথে বসে যায়। অনি এখনও ঘুমিয়েছিল। হিয়া ক্লাস করতে থাকে, কিন্তু পাশে বসে থাকা ছেলেটা কি অদ্ভুত, সবাই পড়ছে আর ও ঘুমিয়ে রয়েছে। হিয়া খাতায় লেখার জন্য কলম খোঁজে, কিন্তু ওর কাছে কলম নেই, তাই অনেকে জিজ্ঞেস করে, এই যে আপনার কাছে কি কলম হবে? অনি রুমাল সরিয়ে হিয়ার দিকে তাকায়। সবাই মনে করেছে সে ঘুমিয়ে রয়েছে, বাট সে জেগে রয়েছে। অনি ব্যাগ থেকে একটা কলম বের করে ওকে দেয় আর বলে, এই নাও কলম, আর লেখা শেষ করে ফেরত দিতে হবে না, কারণ উনি যদি কাউকে একবার কিছু দিয়ে দেয় সেটার ফেরত নেয় না। হিয়া অদ্ভুত হয়ে তাকিয়ে থাকে। কি আজব ছেলে, শহরের সব ছেলে কি এমন অদ্ভুত হয় আর রাগী হয়? একজন রিদান চৌধুরী, যাকে বুঝতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। আরেকজন হলেন এই অনিল। রিদান অফিসে পৌঁছে যায়। আজকে ওর অনেক কাজ রয়েছে, কিছু ফাইল রয়েছে, সেগুলো চেক করতে হবে। রিদান ওর কেবিনে যায়, এরপর জাহিদকে ডাক দেয়। জাহিদ
ওর দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। কত সুন্দর বিয়ের মধ্যে একলা রেখে চলে গেছে, নিজেকে বিয়ে করেছে, আবার জাহিদকে উকিল দিয়েছে, কিন্তু বিয়ের পর একদিনও ফোন করে নাই, ওর সাথে কথা বলতে বয়েই গেছে। জাহিদ মুখ ভার করে বসে আছে। রিদান সেটা দেখে আর বলে,